সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামে বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের নতুন পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নিয়ে, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন সমূহ কিভাবে বিন্যস্ত আছে বা কিভাবে বিন্যস্ত থাকে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, রাদারফোর্ড এবং বোরের মডেল তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরমাণুর গঠন এবং পরমাণুতে কী কারণে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেই রহস্য উন্মোচিত হয়। অর্থাৎ আমরা প্রথমে দেখেছিলাম কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছিল, তারপর কক্ষপথে ইলেকট্রন কিভাবে থাকে সেটা ধারণা দিয়েছিল, কিভাবে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় সেই সম্পর্কে ধারণা দিয়েছিল। তোমাদের আগেই বলা হয়েছে যে সেজন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়েছিল। তোমরা যারা বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তারা সেই রহস্যময় জগতে উকি দিয়ে পুরো বিষয়টি সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে। কিন্তু এখানে নিয়মগুলো কিভাবে এসেছে না জেনে শুধু ব্যবহার করায় পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটি জেনে নিতে পারো। কোয়ান্টাম মেকানিক্সের বিষয়টা আসলে অনেক বড় একটা কঠিন বিষয়, তো সেটা নিয়ে আসলে তোমাদের এখানে তৃতীয় অধ্যায় যতটুকু আলোচনা করা হয়েছে আমি স্লাইডের মাধ্যমে একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও এই জায়গাটা অনেক বিস্তৃত এবং ধরো চিন্তা শক্তি যার যত প্রখর সে তত বেশি সেই জিনিসটা হচ্ছে বুঝতে পারবে। এবং এটা নিয়ে একজন বিখ্যাত ব্যক্তি রিচার্ড ফাইনম্যান, নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী, তার একটা বিখ্যাত কথা আছে, সেই কথাটা আমার খুব ভালো লাগে যে আপনার যদি মনে হয় আপনি কোয়ান্টাম মেকানিক্স বুঝতে পেরেছেন, তার মানে সহজ কথা হলো আপনি কোয়ান্টাম মেকানিক্স বুঝেননি। বিষয়টা আসলে এতটাই কঠিন বা এতটা জটিল একটা বিষয়, তো এই জন্য এখানে আসলে এগুলো আলোচনা করা সম্ভব না, বরং আমরা এটার ব্যবহারটা সম্পর্কে টুকটাক আলোচনা করি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছো। তোমরা জানো যে বোরের পরমাণু মডেলে পরমাণুর যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর এবং একে এন দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমরা আগের পর্বে আলোচনা করে এসেছিলাম। প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। খেয়াল করি সূত্রটি একটু মনে রাখি যে কোনো একটা শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরতে পারে বা ইলেকট্রন কতগুলো ধারণ ক্ষমতা আছে সেটা বের করার সূত্র হচ্ছে কি 2n², যেখানে n এর মান 1 2 3 4 যে কোনোটাই হতে পারে শক্তি স্তরের সংখ্যার উপরে। এখন আমরা যদি দেখি যে প্রথম শক্তি স্তর সে কতগুলা ইলেকট্রন ধরতে পারে, প্রথম শক্তি স্তর মানে কি n এর মান 1, তাহলে এই যে সূত্র 2n² n এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2। তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ 2টা ধারণ করতে পারে, সর্বোচ্চ 2টা, এর বেশি সে পারবে না, কম পারবে কিন্তু এর বেশি সে পারবে না। তার মানে প্রথম কক্ষপথ বা শক্তি স্তর, যেটাকে আমরা কে শেল বা কক্ষপথ বলে থাকি, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে n এর মান যদি 2 হয় তাহলে এই যে দেখো n এর মান এখানে 2 বসিয়ে দিলে কি হবে 2a² × 2, তার মানে হচ্ছে 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে বা যেটাকে আমরা এল কক্ষপথ বা শেল বলি সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে তোমরা পরের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে সেটি বের করে ফেলতে পারবে। অর্থাৎ 3 হলে কি হবে যে 3a² × 2, তার মানে 3 3 9 × 2, তার মানে হচ্ছে 18টা। এইভাবে আমরা যে কোনো মোলের ক্ষেত্রে হচ্ছে বা যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারি এই সূত্র দ্বারা। তারপর দেখো এখানে আমাদের একটা ছক দেওয়া হয়েছে, সেই ছকে কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে তার একটা সহজ প্রেজেন্টেশন যাতে আমাদের জন্য হয়ে যায় সেই সম্পর্কে এটা উল্লেখ করা হয়েছে। এখন খেয়াল করো কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা হলো 1, যাকে আমরা বলে থাকি হাইড্রোজেন। তার প্রথম শক্তি স্তর আমরা দেখেছিলাম কি সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, সর্বোচ্চ 2টা। সূত্রটা কিভাবে তোমরা সবাই জানো এখন, 2n², n এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা এখানে কত পাবো, n এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা মান পাবো হচ্ছে 2। তার মানে প্রথম শক্তি স্তর সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টা, তাহলে সেখানে প্রথম শক্তি স্তরে কয়টা থাকতেছে, 1টা থাকতেছে। এরপর আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখতে পারি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাহলে তার ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করতেছে। তারপরে খেয়াল করো লিথিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত 3, তাহলে তার ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে প্রথম শক্তি স্তর কিন্তু সর্বোচ্চ 2টা ধরতে পারে, এর বেশি কিন্তু আর ধরা সম্ভব না। তাহলে সে দেখো প্রথম শক্তি স্তরে 2টা দিয়ে দিল, আর যে একটা রয়ে গেছে সেটা হচ্ছে কোথায় চলে গেল, সেটা দ্বিতীয় শক্তি স্তরে চলে গেল। তারপরে আমরা ধরো সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পারি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, তার মানে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কতটা 11টা আছে। 11টার মধ্যে প্রথম শক্তি স্তর দেখো 2টা ধারণ করতে পারে সর্বোচ্চ, তাহলে তাকে 2টা দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় শক্তি স্তর আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম 8টা ধারণ করতে পারে, তাহলে
তাকে আমরা 8টা দিয়ে দিলাম, কিন্তু সংখ্যা কতটা? 11টা। তাহলে এই যে 2টা গেল 8টা গেল, তাহলে টোটাল কয়টা হলো? 10টা। এখনো তারও একটা রয়ে গেছে, সেটা কই চলে যাবে? সেটা তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। অন্যদিকে আমরা পটাশিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি? 19টি। পারমাণবিক সংখ্যাই কিন্তু হচ্ছে ইলেকট্রন সংখ্যা, কারণ আমরা একটা জানি পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে। তো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা যতগুলো থাকবে ইলেকট্রন সংখ্যা ঠিক ততগুলাই থাকবে। তাহলে এখানে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তার মধ্যে প্রথম শক্তি স্তরে খেয়াল করো সর্বোচ্চ 2টা ধরতে পারে, তাহলে আমি তাকে সর্বোচ্চ 2টা দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ধরতে পারে, তাকে আমি 8টা দিয়ে দিলাম। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ধরতে পারে, কিন্তু আমি তাকে 8টা দিলাম। একটা বাকি রয়ে গেছে, সেটা আমরা কোথায় দিয়ে দিলাম? চতুর্থ শক্তি স্তরে। এটা আমরা পরে ব্যাখ্যা করব যে কেন তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ধরতে পারার পরেও তাকে আমি 8টা দিয়ে বাকিটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে যদি আমরা ধরো ভ্যানেডিয়ামের ক্ষেত্রে দেখি, ভ্যানেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ভ্যানেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। তার মধ্যে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা দিলাম? 11টা। বাকিটা 2টা হচ্ছে কোথায় দিয়ে দিলাম? চতুর্থ শক্তি স্তরে। এবং সর্বশেষ যদি আমরা জিঙ্কের ক্ষেত্রে খেয়াল করে দেখি, জিঙ্কের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, তার মানে তার ইলেকট্রন সংখ্যা তোমার 30টি। তার মধ্যে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি এবং বাকি যে 2টা রয়ে গেছে সেটা চতুর্থ শক্তি স্তরে দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কোন একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেই অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি। এখানে একটা কথা মনে রাখতে হবে যে কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ যতগুলা ধরতে পারে সর্বোচ্চটা আমরা নির্ণয় করতে পারি 2n² দিয়ে। এর মান 1 2 3 4 যে কোনোটা হতে পারে শক্তি স্তর অনুসারে। সর্বোচ্চ যতটা ধারণ করতে পারে ততটার বেশি কিন্তু আমরা কোথাও দিতে পারবো না। তুমি এখানে পুরো ছকটা খেয়াল করে দেখো, এই যে প্রথম শক্তি স্তর সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরতে পারে, যেই কোনো মৌলের ক্ষেত্রে খেয়াল করো 2টার বেশি কিন্তু কোথাও নাই। 2টার কম আছে হাইড্রোজেনের ক্ষেত্রে, কিন্তু 2টার বেশি কিন্তু কোথাও নাই। দ্বিতীয় শক্তি স্তর যেটা, সেখানে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধারণ করতে পারে। খেয়াল করো প্রত্যেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম 8টাই দেয়া আছে, একটা এক জায়গায় দেয়া আছে, অর্থাৎ ম্যাক্সিমাম 8টা, 8এর বেশি হওয়া কোনোভাবে সম্ভব না, কম আমরা দেখতে পাচ্ছি। সেমভাবে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে খেয়াল করি, তৃতীয় শক্তি স্তরের সূত্রটা কি? সূত্রটা আমি যদি আরেকবার একটু দেখি, 2n², 2 × n এর মান কত হবে? 3a²। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 18 পাচ্ছি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা। একটু খেয়াল করে দেখি কোথাও কিন্তু 18র বেশি নাই, 18র কম আছে। এবং সর্বশেষ আমরা যদি চতুর্থ শক্তি স্তর দেখি, তাহলে সূত্রের অনুসারে যদি আমরা মান বসিয়ে 2 × 4a², তাহলে 4 4 16, 16 দুগুণে কত? 32টি, অর্থাৎ সর্বোচ্চ ধারণ ক্ষমতা কতটি আছে? 32টি। আমরা একটু খেয়াল করে দেখব যে কোথাও কিন্তু 32-এর বেশি এখানে দেয়া নেই। তো কোনটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা আমরা 2n² দিয়ে বের করতে পারি, আর সেই অনুসারে সেই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা ইনপুট দিয়ে থাকি। হ্যাঁ, একটা প্রশ্ন আমাদের মধ্যে রয়ে গেছে যে তৃতীয় শক্তি স্তরে 18টা ধরতে পারা যায়, তবু আমরা এখানে কেন এই যে 14টা দিয়ে বাকিগুলো এখানে, 11টা দিয়ে বাকিগুলো এখানে দিয়েছি, সেটা আমরা পরবর্তীতে ব্যাখ্যায় আমরা ক্লিয়ার করি। খেয়াল করো উপরের টেবিলটিতে তোমরা দেখছো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ফলে এর ইলেকট্রন সংখ্যাও 1। সুতরাং এই একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ বা শক্তি স্তর k তে প্রবেশ করেছে। আবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে যেহেতু প্রথম শক্তি স্তরে k হতে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ বা এল শক্তি স্তরে প্রবেশ করেছে। এইভাবে সোডিয়ামের ক্ষেত্রেও নিয়ম অনুসারে প্রথম শক্তি স্তরে কে তে 2টি, দ্বিতীয় শক্তি স্তর এল এ 8টি এবং তৃতীয় শক্তি স্তর এম এ 1টি ইলেকট্রন প্রবেশ করেছে, যেটা আমরা এখানে এতক্ষণ ধরে ব্যাখ্যা দিয়েছিলাম। টেবিলের উদাহরণগুলোর সবকটির ক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের 2n² নিয়ম অনুযায়ী হয়েছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n² থেকে বেশি হয়নি, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিচের শক্তি স্তর পূর্ণ না হতেই পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত হতে শুরু করেছে। অর্থাৎ নিচের শক্তি স্তর পূর্ণ না হয়ে যে তৃতীয় শক্তি স্তর 18টা ধারণ করতে পারে, কিন্তু আমি এখানে 14টা দেওয়ার পর বাকি 2টা কিন্তু এখানে দিয়েছি, এখানে 10টা দেওয়ার পর বাকি 2টা কিন্তু এখানে দিয়েছি, 8টা দেখার পর কিন্তু বাকি একটা এখানে দিয়েছি। তাহলে এইটাই হচ্ছে যে আমাদের কথা বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিম্ন শক্তি স্তর পূরণ না করেই উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন দিতে শুরু করেছি। যেমন টেবিলে লক্ষ্য করলে দেখা যাবে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 19 এবং হচ্ছে 20। এই দুটির তৃতীয় শক্তি স্তরে এম এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 19 ও 20তম ইলেকট্রন দুটি তৃতীয় শক্তি স্তর এম কে অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তর এন এ প্রবেশ করেছে। অর্থাৎ ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে
পটাশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম। এই পটাশিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে আমি 8টা দিয়েছি, দেওয়ার পরে যে আর একটা ইলেকট্রন রয়ে গেছে যেটা হচ্ছে কত 19তম ইলেকট্রন, সেই 19তম ইলেকট্রনটা কোথায় চলে গেছে চতুর্থ শক্তি স্তর। অর্থাৎ ওর 18টা ধারণ করার ক্ষমতা থাকলেও তাকে আমি 18টা না দিয়ে তাকে 8টা দিয়ে বাকি এক্সট্রা একটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে দিয়েছি। সেম কথা ক্যালসিয়ামের ক্ষেত্রেও। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো, খেয়াল করো এখানে যে তৃতীয় শক্তি স্তরে 18টা ধারণ করা সম্ভব হলেও তাকে আমি 8টা দিয়ে বাকি 2টা কিন্তু চতুর্থ শক্তি স্তরে দিয়ে দিয়েছি। ইলেকট্রন কেন নিচের শক্তি স্তর অপূর্ণ রেখে উপরের শক্তি স্তরে যেতে থাকে সেই বিষয়টি বোঝার জন্য আমাদের একটি নতুন বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের উপশক্তি স্তর। অর্থাৎ আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কে জেনেছিলাম, সেটা দিয়ে দেখা যায় বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। এবার আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো উপশক্তি স্তর। তো চলো এবার উপশক্তি স্তর সম্পর্কে আমরা জেনে নিই। প্রধান শক্তি স্তর এন দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরকে ইংরেজি এল দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করো এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। খেয়াল করো 0 থেকে শুরু হবে, n-1 পর্যন্ত হবে। তো আমরা একটু উদাহরণ দিয়ে খেয়াল করি। উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলো 0, 1, 2, 3 এরকম হতে পারে। প্রধান শক্তি স্তর যেমন হচ্ছে 1, 2, 3, 4 হতে পারতো, কিন্তু উপশক্তি স্তর আমরা দেখলাম 0, 1, 2, 3 এরকমটা হতে পারে। আর উপশক্তি স্তরটা কিভাবে শুরু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এছাড়াও এদেরকে আমরা বলে থাকি, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। আমরা যেমন ওইখানে হচ্ছে কে শেল, এম শেল, এন শেল, এল শেল এরকম নামকরণ করেছিলাম, সেম এখানেও কিন্তু আমরা উপশক্তি স্তরকে নামকরণ করতে পারি। যদি 0 হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে এস অরবিটাল, যদি 1 হয় তাকে আমরা বলবো হচ্ছে পি অরবিটাল, যদি 2 হয় তাকে আমরা বলবো হচ্ছে ডি অরবিটাল, এবং যদি 3 হয় তাকে আমরা বলবো হচ্ছে এফ অরবিটাল। এই যে 0, 1, 2, 3 মান, এই সংখ্যাগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এরা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ নামে পরিচিত। নিচে প্রধান শক্তি স্তর এন এর মান অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান অরবিটাল সম্পর্কে ধারণা দেওয়া হলো। খেয়াল করো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? আমরা একটু আগে বলেছিলাম যে এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এন এর মান যদি 1 হয় তাহলে এল সমান হবে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? n-1 পর্যন্ত। তো দেখো 0 থেকে n এর মান কত বসাইতে হবে? 1 বসাইতে হবে, 1-1। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 0। তার মানে n এর মান যখন 1 হবে তখন l এর মান শুধুমাত্র 0 হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে s অরবিটাল। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত হবে? সেম সূত্র, 0 থেকে কত পর্যন্ত? n-1 পর্যন্ত। তাহলে 0 থেকে n এর মান কত বসাবো? 3 বসাবো। তাহলে 3-1, 3-1 মানে কত? 0 থেকে 2, 0 থেকে 2। তো 0 থেকে 2 মানে হচ্ছে 0, 1, 2। তাহলে 0, 1, 2 মানে হচ্ছে s অরবিটাল, 1 হলে p অরবিটাল এবং 2 হলে d অরবিটাল। অর্থাৎ n এর মান যখন 3 হবে তখন তার 3টা উপস্তর রয়েছে, সেগুলো হচ্ছে s অরবিটাল, p অরবিটাল এবং হচ্ছে d অরবিটাল। এই যে এইখানে আমরা সেই জিনিসগুলোই একটু দেখানো হয়েছে। খেয়াল করি, n এর মান যদি 2 হয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে দুইটা সংখ্যা পাচ্ছি, একটা হচ্ছে l এর মান 0 এবং l এর মান 1। তাহলে একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। অন্যদিকে n এর মান যদি 3 হয় তাহলে আমরা দেখেছিলাম কি কি পাবো? 0, 1, 2। তো 0, 1, 2 মানে হচ্ছে কি? 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p আর 2 মানে হচ্ছে d। তাহলে তৃতীয় শক্তি স্তর ক্ষেত্রে অরবিটালগুলো হচ্ছে 3s, 3p এবং হচ্ছে 3d। একইভাবে আমরা দেখতে পারি n এর মান যদি 4 হয় তাহলে এখান থেকে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3। তাহলে এখান থেকে হচ্ছে 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল এবং 3 হলে f অরবিটাল। এরপরে হচ্ছে আমরা n এর মান যদি 5 বসাই তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি l এর মান কত হবে? 0, 1, 2, 3 এবং হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4s, 4p, 4d, 4f। এই চারটি অরবিটালই পরমাণুর সবকয়টি ইলেকট্রন বিন্যাস সম্ভব। তাই পরবর্তী অরবিটাল অর্থাৎ পঞ্চম অরবিটালের জন্য তার প্রয়োজন হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো n এর ক্ষেত্রে যদি 6, 7, 8 এর মানের জন্য এটা সত্যি। অর্থাৎ আমরা যদি হচ্ছে এই যে n এর মান 5 বসাই তাহলে আমরা অরবিটালগুলো কি কি পাচ্ছি? 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি। 0 মানে কি? 0 মানে হচ্ছে s, তারপর 1 মানে কি? p,
পি, তারপরে 2 মানে হচ্ছে কি ডি, এবং 3 মানে কি এফ, এবং আমার এই যে 4টা কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। কেন 4টা আমার প্রয়োজন হচ্ছে না? কারণ আমি যদি এস পি ডি এফ নিই তাহলে এই 4টা অরবিটাল দিয়ে সবগুলা মৌলেরই ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করে ফেলা সম্ভব। তাই এই জন্য আমার চতুর্থ যে অরবিটালটা আছে সেটার প্রয়োজন হচ্ছে না। সেম ক্ষেত্রে আমরা যখন 6 নিব তখন তো 4 এর সাথে সাথে আরো কত পাবো? 5 পাবো। আমি দেখো 3 পর্যন্তই কিন্তু আমি ইলেকট্রন বিন্যাস দিয়ে 3 পর্যন্ত অরবিটাল নিয়ে কিন্তু সবার ইলেকট্রন বিন্যাস দেখিয়ে ফেলতে পারতেছি। তাহলে 4 5 অরবিটালের কিন্তু আমার আর প্রয়োজন হচ্ছে না। সেম কথা 7 এর ক্ষেত্রে, সেম কথা 8 এর ক্ষেত্রেও। আমরা প্রতিটি শক্তি স্তরকে তার উপশক্তি স্তর বা অরবিটালে ভাগ করে ফেলেছি। এখন শুধু বের করতে হবে এক একটি উপশক্তি স্তর বা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা আমরা 2n² সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পেরেছিলাম। কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে অরবিটালের ক্ষেত্রে যে একটা অরবিটাল ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ সমাধান করে সেটি খুব সুন্দর করে দেখানো হয়। আমরা শুধু উত্তরটি বলে দিই। অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। খেয়াল করে এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ থেকে আসা। তো আমরা আগেই বলেছিলাম যে সমীকরণ থেকে শুরু করে বিস্তারিত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব না। পরবর্তীতে যদি তোমাদের পদার্থবিজ্ঞান পড়া হয় বড় হয়ে, তখন দেখবা যে এই বিষয়গুলো তোমাদের সামনে সহজভাবে উপস্থাপিত হচ্ছে। আমরা এটাকে বের করতে পারি কিভাবে? 2 × 2l+1 এই সূত্র দ্বারা কোন একটা অরবিটালে, এই যে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। এখন খেয়াল করো, এল এর মান যদি 0 হয়, এল এর মান 0 মানে কি? এস অরবিটাল। এস অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? তাহলে আমরা এই যে এল এর জায়গায় 0 বসিয়ে দিই। এল এর জায়গায় 0 বসিয়ে দিলে 2 × 0 মানে হচ্ছে কত? 0। 0 + 1 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত পাচ্ছি? 2 পাচ্ছি। আমরা যদি এল সমান 2 হয় তাহলে আমরা এই সমীকরণে এল এর মান 2 বসিয়ে দিই। তাহলে কি পাবো? 2 × 2, এল এর মান কত বসাবো? 2, তারপর হচ্ছে +1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে 2 × 2 × 4 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2 × 5, তার মানে কত? 10। অর্থাৎ এল এর মান যখন 2, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডি অরবিটাল, ডি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। এই যে দেখো এখানে 10টা দেয়া আছে। তারপরে আমরা যদি হচ্ছে এল এর মান 3 বসাই, তাহলে আমরা সেম এই সমীকরণে এল এর মান 3 বসিয়ে দিই। তাহলে 2 × তারপরে হচ্ছে 2, এল এর মান বসাবো হচ্ছে 3 প্লাস হচ্ছে 1। তাহলে 2 × 3 দুগুণে হচ্ছে কত? 6 প্লাস হচ্ছে 1। তাহলে 6 × 7, 7 দুগুণে কত? 14, 7 দুগুণে 14। তাহলে এই যে এল এর মান যদি 3 হয় তাহলে এখান থেকে আমরা কত পাবো? 14টা ইলেকট্রন ধারণ করতে পারবে। অর্থাৎ যদি আমার এল এর মান 3 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 14টা অরবিটাল থাকতে পারে। এখন তোমরা খুব সহজেই দেখতে পাবে যে যেখানে এন এর মানের জন্য তার সবকটি অরবিটালে ইলেকট্রনগুলো যোগ করলে আমরা 2n² পেয়ে থাকি। অর্থাৎ আমরা দেখেছিলাম কোন একটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে 2n² দিয়ে। এটা দিয়ে আমরা বের করতে পারি কোন একটা মৌলের প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। এই ব্যাপারটা গেল। এরপর দেখা গেল আমরা উপশক্তি স্তরে ধারণা নিয়ে এসেছি। এখন উপশক্তি স্তরে একটা অরবিটাল প্রধান শক্তি স্তরে যতগুলা উপশক্তি স্তর আছে সবগুলা উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা আমরা এই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। এবং একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান শক্তির স্তরে যতগুলো উপশক্তি স্তর আছে সেই উপশক্তি স্তরে প্রত্যেকে যতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সবগুলা সমষ্টি দেখা যাবে 2n² সূত্র অনুসারে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যার সমান হয়ে থাকে, যেটা আমরা পরবর্তীতে একটা ছকে আরো বিষয়টা স্পষ্ট দেখতে পাবো। তাহলে আমরা যেটা দেখেছিলাম বা যেটা বলেছিলাম সেটা এই ছকের মাধ্যমে আমরা প্রেজেন্ট করি যে কোনো একটা অরবিটালে প্রধান শক্তি স্তরে 2n² দিয়ে আমরা যেই পরিমাণ ইলেকট্রন সংখ্যা পাই সেটা যদি তার উপশক্তি স্তরের ইলেকট্রনগুলার সমষ্টির সমান হয় কিনা সেটা আমরা এখানে একটু প্রমাণ করে দেখব। এখন খেয়াল করো, এই যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর কিন্তু একটা, সেটা আমরা জানি এস। তার আগে আমি একটু বলে রাখি, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10 এবং এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। এটা হচ্ছে যে আমরা একটু আগে সূত্র থেকে দেখে এসেছিলাম। এবং কোন একটা প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা 2n² থেকে আমরা দেখতে পারি। তাহলে সেখান থেকে আমরা দেখেছিলাম যখন প্রথম প্রধান শক্তি স্তর হয় তখন সেখানে ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ 2টা, দ্বিতীয়র ক্ষেত্রে সর্বোচ্চ ধরতে পারে হচ্ছে 8টা, তৃতীয়র ক্ষেত্রে সর্বোচ্চ ধরতে পারে হচ্ছে 18টা এবং চতুর্থর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। তাহলে এখন আমরা দেখি যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ 2টি।
এখানে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে প্রধান শক্তি স্তরে অরবিটালও আছে একটা, সে অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, আর প্রধান শক্তি স্তরে দেখা হচ্ছে 2টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদেরটা মিলে গেছে। এবার দ্বিতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে খেয়াল করি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে কয়টা? 8টা। এবার আমরা দেখব দ্বিতীয় শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলো আছে, সেই উপশক্তি স্তর প্রত্যেকে আলাদা আলাদা যে ইলেকট্রনগুলো ধারণ করতে পারে তার সমষ্টি সেটা কি 8টা হয় কিনা। এখন খেয়াল করো, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 1 মানে হচ্ছে s এবং p অরবিটাল। s অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 2টা, p অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 6টা। আমরা যদি 2টাকে যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 8টা। তার মানে এই যে দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, সেটা তার যে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সমষ্টির সমান। একইভাবে আমরা তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে দেখতে পারি, তৃতীয় শক্তি স্তরের উপস্তর হচ্ছে 0 1 2, অর্থাৎ s p এবং d। s অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, p অরবিটাল সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করতে পারে, d অরবিটাল সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা যদি 3টাকে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 18টা, এবং আমরা দেখতে পেয়েছি যে তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ 18টা ইলেকট্রনই ধারণ করতে পারে। তারপরে হচ্ছে আমরা চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে দেখতে পারি, চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে উপস্তর হচ্ছে 0 1 2 3, অর্থাৎ s p d f, এবং s অরবিটাল 2টা, p অরবিটাল 6টা, d অরবিটাল 10টা, f অরবিটাল 14টা। তাহলে আমরা যদি সবগুলা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 32। সেটা কি হবে? সেটা ওই যে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সমান হবে। তাহলে আমরা দেখতে পেলাম, আমরা যদি 2n² দিয়ে কোনো একটা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে যেই সংখ্যাটা পাবো তার উপস্তরের উপশক্তি স্তরে প্রত্যেকের যে ইলেকট্রন ধারণ ক্ষমতার সমষ্টি সেটা কিন্তু তারই সমান হচ্ছে। তাহলে আমরা আমাদের উপশক্তি স্তর দিয়ে যে বিষয়টা ব্যাখ্যা করতে পারতেছি, এবং প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2n² এর সূত্র দিয়েও ব্যাখ্যা করতে পারতেছি। এবং এইটার ফলে আমাদের যে সমস্যাটা ছিল, আমরা দেখেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে অপূর্ণ রেখে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা অপূর্ণ রেখে পরবর্তী শক্তি স্তরে দিয়ে যায়, সেটাও কিন্তু আমরা এখান থেকে সমাধান করে ফেলতে পারবো। আমাদের মোটামুটি বেসিক আলোচনা সমস্তটা শেষ, যে শক্তি স্তর জিনিসটা কি, শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলো, তারপরে কিছু সমস্যা তৈরি হয়েছিল, তার জন্য আমাদের উপশক্তি স্তরে ধারণার প্রয়োজন হয়েছে। উপশক্তি স্তর জিনিসটা কি, উপশক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, উপশক্তি স্তর এবং প্রধান শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতার সমন্বয়টা কি ঠিক আছে কিনা, এই সমস্ত বেসিক আলোচনা আমাদের শেষ হয়েছে। এবার আমরা আলোচনা শুরু করব যে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। তো আমাদের মূল টপিকসটা হচ্ছে মূলত এইটাই। এই টপিকসটা যদি আমরা পারি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের ধারণাটা হচ্ছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম পয়েন্টের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে শুরু করবে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, সেটা যখন পূর্ণ হবে তারপর আমাদের উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এইটা যদি আমরা বুঝি তাহলে ওই যে কেন তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করে ফেলেছে সে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরও সহজভাবে বলা যায় যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালের শক্তি অপেক্ষাকৃত বেশি সে অরবিটালে পরে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে, দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি আর কোনটির শক্তি কম সেটি কিভাবে বোঝা যাবে? সেটা বোঝার জন্য অরবিটালের দুটি প্রধান শক্তি স্তরের মান, n এর মান এবং উপশক্তি স্তরের মান যোগফল বের করতে হবে। অর্থাৎ কোন একটা অরবিটালে শক্তির মান কত সেটা আমরা বের করতে পারি হচ্ছে n প্লাস l সূত্র দ্বারা। আমরা কিন্তু হচ্ছে কিছু সূত্র আমরা দেখেছি, একটা ছিল 2n², যেটা দিয়ে আমরা বের করতে পারতাম কোন একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা দেখেছি 2 × 12 + 1, সেখান থেকে দেখেছিলাম কোন একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে। এরপরে আমরা দেখতেছি n প্লাস l, যেটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি কোন অরবিটাল নিম্ন শক্তি স্তর, কোন অরবিটাল উচ্চ শক্তি স্তর। এখন খেয়াল করো, আমরা এই যে এখানে একটু দেখি 3D এবং 4s, 3D এবং 4s এর মধ্যে কে নিম্ন শক্তি স্তরের এবং কে উচ্চ শক্তি স্তরের। 3D এর ক্ষেত্রে খেয়াল করো, n এর মান হচ্ছে 3 আর d মানে হচ্ছে আমরা দেখেছিলাম 0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে হচ্ছে p অরবিটাল, তারপরে
2 মানে হচ্ছে ডি অরবিটাল এবং আমাদের 3 মানে হচ্ছে এফ অরবিটাল। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডি মানে হচ্ছে কত 2, তাহলে এই যে 3d সমান হচ্ছে কি n এর মান কত বসাবো 3, d এর মান কত বসাবো 2, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 5। অন্যদিকে 4s এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 4, s এর মান কত, s এর মান হচ্ছে 0, তাহলে 4 প্লাস মানে 0, 4 প্লাস 0 মানে হচ্ছে কত 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 3d এবং 4s অরবিটালের মধ্যে 3d এর শক্তির মান হচ্ছে 5, 4s এর শক্তির মান হচ্ছে 4। তার মানে আমরা এইদের দুজনের মধ্যে নিম্ন শক্তি স্তরকে, নিম্ন শক্তি স্তর হচ্ছে 4s, উচ্চ শক্তি স্তরকে, উচ্চ শক্তি স্তর হচ্ছে 3d। তাহলে একটু আগে যে আমরা বলে আসলাম যে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে আমরা দেখতে পারি যে 3d এবং 4s এর মধ্যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে 4a, তারপর যখন 4 পূর্ণ হবে অর্থাৎ 4s পূর্ণ হবে তখন যে আমরা 3d তে প্রবেশ করতে পারবো। এই জন্যই আমরা দেখেছিলাম যে 3d বা তৃতীয় শক্তি স্তরটা অপূর্ণ রেখেই আমরা কিন্তু 4 শক্তি স্তরে বা চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। তাহলে কোনো একটা অরবিটালের শক্তির মান আমরা ক্যালকুলেট করতে পারি n প্লাস l দ্বারা, যেখানে n হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, l হচ্ছে উপশক্তি স্তরের মান। এই দুইটার ক্ষেত্রে যার মান কম তাতে আগে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে, যার মান বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখান থেকে একটা প্রশ্ন করা হয় যে 3d এবং 4s অরবিটালের মধ্যে কেন আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে, ব্যাখ্যা করো। সেটা নিশ্চয়ই তোমরা এখান থেকে ব্যাখ্যাটা করতে পারবে। এরপরে আসো n প্লাস n এর মান যদি দুটো অরবিটালের ক্ষেত্রে সমান হয় তাহলে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা দেখলাম কম হলে যেটা কম সেটাতে আগে প্রবেশ করবে, এবং দুইটার মান যদি সমান হয় তাহলে কোথায় আগে প্রবেশ করবে, তখন হচ্ছে যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা এখানে দুটো উদাহরণের ক্ষেত্রে একটু খেয়াল করি, একটা হচ্ছে 3d আর একটা হচ্ছে 4p। 3d এর ক্ষেত্রে আমরা যদি শক্তির মান হিসাব করি 5, 4p এর ক্ষেত্রে আমরা যদি শক্তির মান হিসাব করি তাহলে কত পাচ্ছি 5, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই আমরা অরবিটালের মান সমান পেয়েছি। এখন তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, এবার আমাদেরকে দেখতে হবে প্রধান শক্তি স্তরের দিকে। প্রধান শক্তি স্তরে একজন হচ্ছে 3, একজন হচ্ছে 4, প্রথমে তৃতীয়তে প্রবেশ করবে তারপর চতুর্থতে প্রবেশ করবে, অর্থাৎ দুটো অরবিটালের শক্তির মান যদি সমান হয় তাহলে প্রধান শক্তি স্তর যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই যে আমরা দুইটা জিনিস একটু আলোচনা করলাম, প্রথম আলোচনা ছিল প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, সেটা আমরা দেখেছিলাম অরবিটালের শক্তির মান কিভাবে হিসাব করতে হয়। তারপর দুটোতে যদি সমান হয়ে যায় তাহলে কোথায় আগে প্রবেশ করবে সেটা দেখেছিলাম, যেখানে প্রধান শক্তি স্তরের মান কম সেখানে প্রবেশ করবে। তো এই দুইটা কনসেপ্টকে কাজে লাগিয়ে প্রত্যেকটা অরবিটাল এবং প্রধান শক্তি স্তরের সমন্বয়ে একটা সারণী তৈরি করতে পারি বা একটা সিকোয়েন্স তৈরি করতে পারি, যেই সিকোয়েন্সটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমরা এখান থেকে খুব সহজেই ইলেকট্রন বিন্যাসটা পেরে যাব। তো এখন দেখো এই ছকটা কেমন হবে বা এই সারণীটা কেমন হবে, 1s 2s 2p 3s 3p 4s 3d। এই যে জায়গাতে একটু খেয়াল করে দেখি, আমরা 3p এর পরে কিন্তু আমরা 3d লিখিনি, আমরা 3p এর পরে লিখেছি কাকে, 4s এ। কেন লিখেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই জানো, 4s এবং 3d এর মধ্যে 4s হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং 3d হচ্ছে উচ্চ শক্তি স্তর। আগে 4s এ প্রবেশ করবে এবং 3d তে প্রবেশ করবে। এবং আমরা যে চিহ্নটা যদি খেয়াল করে দেখি, চিহ্নটা হচ্ছে এটা ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা, যেটা হচ্ছে ছোট সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা। তো ছোট থেকে আমরা ক্রমান্বয়ে উপরের দিকে সাজিয়ে যাচ্ছি এইভাবে পুরোটাই, যে 4p 5s তারপরে 4d তারপরে 5p, এইভাবে এই যে লাইনটা আছে এই লাইনটা খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবা। প্রতিদিন হচ্ছে কয়েকবার চর্চা করলে দেখবে একটা সময় হচ্ছে খুব ভালো মুখস্থ হয়ে যাচ্ছে। এবং এখান থেকে যদি হচ্ছে তুমি 3d পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত 1s 2s 2p 3s 3p 4s 3d এতটুকু পর্যন্ত মুখস্থ করো তাহলে হচ্ছে জিঙ্ক পর্যন্ত অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস খুব সহজে পেরে যাবা। কিন্তু আরও অনেকগুলো আছে, তার জন্য পুরো সিকোয়েন্সটা তোমরা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, অরবিটালের শক্তির ক্রমকে একটি রেখা দিয়ে পরপর সংযুক্ত করে আমরা শক্তির ক্রমের প্যাটার্নটি দেখতে পারি, অর্থাৎ এটাকে এই যে এইভাবে লেখা হয়েছে সেটা কিন্তু আমরা একটা সিকোয়েন্স দিয়ে আমরা বুঝতে পারি। সেটা সিকোয়েন্সটা কীরকম খেয়াল করো, আমরা এখানে লিখলাম প্রথমে হচ্ছে 1s, তারপরে হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 2s 2p, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 3s 3p 3d, তারপর চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে 4s 4p, তারপর হচ্ছে 4d, তারপর হচ্ছে 4a, তারপরে পঞ্চম শক্তি স্তরের ক্ষেত্রে 5s 5p 5d এবং হচ্ছে 5f, এবং পরেরগুলোর ক্ষেত্রে আর ওই যে f এরটা প্রয়োজন হচ্ছে না বা অন্যগুলো প্রয়োজন হচ্ছে না। এইভাবে ষষ্ঠর ক্ষেত্রে হচ্ছে 6s
তারপরে 6p এবং হচ্ছে 6d, 6f এর আমার প্রয়োজন নাই, এবং হচ্ছে 7s, তারপরে 7p এবং 8 এর ক্ষেত্রে হচ্ছে 8s। এখন আমরা দেখি একটা সিকোয়েন্স সুন্দর করে আমরা এখান থেকে ড্র করতে পারি। সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে এই যে এই দিক থেকে যে এইখানে প্রবেশ করতেছে, যে 2s এ প্রবেশ করতেছে, তারপর 2s থেকে আবার এই দিকে থেকে এসে প্রবেশ করতেছে, এরপর দেখো এই যে এরপর এই দিক থেকে আবার প্রবেশ করতেছে, অর্থাৎ এইভাবে হচ্ছে সবগুলোর ক্ষেত্রে কমপ্লিট হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই সিকোয়েন্সটা খেয়াল করে দেখি তাহলেও কিন্তু আমরা আমাদের ওই সারণীটা এখানে পেয়ে যাচ্ছি। এই যে 1s এর পরে কে পাওয়া যাচ্ছে, 2s পাওয়া যাচ্ছে, 2s এর পরে কাকে পাওয়া যাচ্ছে, 2p টাকে পাওয়া যাচ্ছে, 2p এর পরে কাকে, 3s, 3s এর পরে কাকে, এই যে দেখো এই দিক থেকে অ্যারোটা ঘুরে এখানে চলে আসছে 3p, 3p থেকে হচ্ছে কিন্তু আমরা 3d তে না গিয়ে কোথায় আসছি, 4s এ। এই যে 4s থেকে আবার এখান থেকে 3d, তারপরে 4p, তারপর 5s, তারপর আবার পেছন দিক থেকে যে 4d, 5p, তারপরে হচ্ছে 6s, আবার পেছন দিক থেকে 4f, 5d, তারপরে 6p, তারপর হচ্ছে 7s, তারপর আবার পেছন দিক থেকে 5f, 6d, 7f এবং হচ্ছে 8s। তাহলে ওইখানে যে আমরা সারণীটা দেখেছিলাম, সারণীটা আমরা কিভাবে তৈরি করেছিলাম সেটা কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম। তারপরে এবার হচ্ছে যে আমরা এটাকে এইভাবে সাজিয়ে আমরা মনে রাখতে পারি, যেভাবে তোমাদের জন্য সুবিধা হয়। আর এই সারণী যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে দেখবা যে খুব সহজেই তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারতেছো। আমরা জানি যে s অরবিটাল বা উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, p শক্তি স্তরে সর্বোচ্চ 6টা এবং d উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টা এবং f শক্তি স্তরে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। কাজেই কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরে অরবিটাল থেকে শুরু করতে হবে এবং অরবিটালগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ হওয়ার পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে। অরবিটালটি পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি স্তরে গিয়ে ইলেকট্রনকে বসানো শুরু করতে হবে, যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে বারবার বলে আসতেছি। কাজে এখন আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। ইলেকট্রন বিন্যাস আরও সহজবোধ্য করার জন্য প্রতিটি অরবিটাল প্রতীকের উপর সে অরবিটালের কয়টি ইলেকট্রন রয়েছে সেটি রাখা হয়। উপরোক্ত নিয়ম অনুসারে নিম্নের কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এই যে খেয়াল করি আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে দেখতে পাচ্ছি। প্রথমে খেয়াল করো আমাদের সিকোয়েন্সটা কি ছিল, সিকোয়েন্সটা আমরা একটু লিখি। 1s, তারপর হচ্ছে 2s, তারপর হচ্ছে 2p, তারপরে হচ্ছে কে 3s, তারপরে হচ্ছে 3p, তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে কে 3d। এই যে সিকোয়েন্সটা আমরা একটু মনে রাখি। তো প্রথমে হচ্ছে 1s এ, তারপর 2s এ, তারপর 2p তে, তারপর 3s এ এভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তো অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেন হচ্ছে ইলেকট্রন সংখ্যা কয়টা, 8টা। 8টার মধ্যে প্রথমে কোথায় প্রবেশ করবে, প্রথমে প্রবেশ করবে 1s এ। s এ সর্বোচ্চ কয়টা ধারণ করতে পারে, 2টা। তাহলে আমি সর্বোচ্চ 2টা দিয়ে দিলাম, ব্যাস শেষ। এরপরে কোথায় যাবে, 2s এ। 2s সর্বোচ্চ কয়টা ধারণ করতে পারে, 2টা, দিয়ে দিলাম। তারপরে আছে কই যাব, 2p তে। 2p সর্বোচ্চ ধারণ করতে পারে কয়টা, 6টা, কিন্তু আমার কাছে ইলেকট্রন আছে আর কয়টা, 4টা। তাহলে আমরা এখানে p তে 4টা দিয়ে দিলাম। তারপর আমরা পটাশিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। 1s প্রথমে, সেখানে কয়টা ধারণ করতে পারে, 2টা, তাকে 2টা দিলাম। তারপর 2s কয়টা ধারণ করতে পারে, 2টা, 2টা দিয়ে দিলাম। তারপরে p তে কয়টা ধারণ করতে পারে, 6টা, 6টা দিয়ে দিলাম। তারপরে দেখো s, 3s, s এ কয়টা ধারণ করতে পারে, 2টা, দিয়ে দিলাম। তারপর হচ্ছে 3p, তে কয়টা ধারণ করতে পারে, 6টা, দিয়ে দিলাম। তারপর কোথায় চলে যাব, 4s এ চলে যাব। খেয়াল করে দেখি এখানে কিন্তু আমরা 3p এর পরে 3d আছে, 3d তে না গিয়ে কিন্তু আমরা 4s এ চলে গেছি। কেন 4s এ চলে গেছি, 3d তে না প্রবেশ করে, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি। এখন এই থেকে আমরা বুঝতে পারতেছি যে দেখো 3 অরবিটাল বা তৃতীয় শক্তি স্তর যেটা ছিল সেটা পূর্ণ না করেও কিন্তু আমরা চতুর্থ শক্তি স্তরে চলে গেছিলাম। এই জন্য ওই সময় আমরা দেখেছিলাম তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ধারণ করা গেলেও তাকে আমরা 8টা দেওয়ার পরে কিন্তু আমরা চতুর্থ শক্তি স্তরে চলে গেছিলাম। এরপর এখানে আরেকটা দেখো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে, স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s, 2s, 1s এ হচ্ছে সর্বোচ্চ 2টা, দিয়ে দিলাম। তারপরে 2s, সেখানে 2টা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দেখো p তে 6টা দিয়ে দিলাম। তারপর 3s দিয়ে দিলাম 2টা। তারপর p তে সর্বোচ্চ 6টা দিয়ে দিলাম। এরপরে 3p এর পরে কিন্তু আমি হচ্ছে যে 3d তে প্রবেশ করতেছি না, 3p এর পরে আমি প্রবেশ করতেছি কোথায়, 4s এ। 4s যখন পূর্ণ হয়ে গেছে, 2টা দ্বারা পূর্ণ হয়ে গেছে, তারপর একটা অবশিষ্ট রয়ে গেছে, সেটা কিন্তু হচ্ছে 3d তে আসতেছে। তাহলে এখন দেখো 3d তে কয়টা, এই যে 2, 2 আর 6 কত, 8, 8 একে কত, 9। 3d তে কিন্তু 9টা প্রবেশ করতেছে, তারপরে কিন্তু হচ্ছে 4s এ 2টা প্রবেশ করতেছে। তাহলে 3d টা কেন পূর্ণ, মানে 18টা ধারণ ক্ষমতা থাকার পরেও কেন 18টা পূর্ণ না করে আমরা চতুর্থ শক্তি স্তরে চলে গেছি বা চলে যেতাম, সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। দেখো
আমরা ওইখানে যে কথাগুলো বলে এসেছিলাম সেগুলো এখানে আরেকবার রয়েছে, তো আমরা একবার রিডিং দিয়ে নিই। আমরা ইতিপূর্বে দেখেছিলাম পটাশিয়াম, ক্যালসিয়াম এবং তাদের তৃতীয় শক্তি স্তরে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে। এখন তোমরা নিশ্চয়ই তার কারণটি বুঝতে পেরেছো। তৃতীয় শক্তি স্তর পূর্ণ করতে হলে ইলেকট্রনগুলো 3d অরবিটালে প্রবেশ করতে হবে, কিন্তু 3d অরবিটালের শক্তি 4s অরবিটালের শক্তি থেকে বেশি, তাই ইলেকট্রনগুলো 3d অরবিটালে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তর 4s অরবিটালে প্রবেশ করেছে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 19তম ও 20তম ইলেকট্রনে 4s অরবিটাল পূর্ণ করার পর 3d অরবিটালে তার 21তম ইলেকট্রনটি নিয়ে গিয়েছে বা নিয়ে ফিরে এসেছে। স্ক্যান্ডিয়াম এর মতোই আরেকটি উদাহরণ হচ্ছে যে আয়রন, সেটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে সেম, একই নিয়মে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে। তাহলে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে একটু খেয়াল করে দেখি, 3p এর পরে কিন্তু 3d তে ইলেকট্রন প্রবেশ করেনি। কোথায় প্রবেশ করেছে? 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে। 4s সর্বোচ্চ 2টা ধারণ করতে পারে, আমি তাকে 2টা দিয়ে দিয়েছি। 2টা দেওয়ার পরে 6টা অবশিষ্ট রয়েছে, সেটা হচ্ছে আমরা কোথায় দিয়েছি? 3d তে দিয়েছি। তাহলে কেন আমরা হচ্ছে যে যাচ্ছি বারবার সেই কথাটাই আসতেছে, সেই ব্যাপারটা আমরা ব্যাখ্যা করেছিলাম। যদি একটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবার আগের শক্তি স্তরে ফিরে আসে, তাই বোঝার সুবিধার প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর বা অরবিটালকে পাশাপাশি লেখা হয়। তাই স্ক্যান্ডিয়াম 21 এবং আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস সবকটি তৃতীয় শক্তি স্তর পাশাপাশি, তৃতীয় উপস্তর পাশাপাশি লিখে চতুর্থ উপস্তর লেখা হয়েছে। সিস্টেম কিন্তু বা ইলেকট্রন প্রবেশের নিয়ম কিন্তু এইভাবেই যে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে। কিন্তু আমরা সুন্দর করে সাজানোর জন্য আমরা কি করেছি যে 3d টাকে আগে লিখেছি, 4s টাকে পরে লিখেছি। সেম এখানে 3d টাকে আগে লিখেছি, 4s টাকে আগে পরে লিখেছি, অর্থাৎ 3 গুলাকে পাশাপাশি লিখেছি, তারপর 4 টাকে লিখেছি। এই জিনিসটা হচ্ছে যে এখানে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে যেটা, আমি 3d পাশাপাশি লিখলেও আমার কিন্তু হচ্ছে 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করবে না, আগে ইলেকট্রন প্রবেশ করবে 4s এ। এইটা কিন্তু খুব ভালো করে আমার মাথায় রাখতে হবে। যদি ওই সমস্যাটা হয়, প্রয়োজনে তুমি 3d টা পরে লিখে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করে তারপর হচ্ছে যে আগের শক্তি স্তরে ফিরে আসবা বা প্রয়োজনে পরবর্তীতে সাজিয়ে লিখবা। এবার খেয়াল করো ব্যতিক্রম নিয়মটা কি, যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম আছে। যে কোনো নিয়মের ব্যতিক্রমই থাকে, ইলেকট্রন বিন্যাসের বেলাতেও সাধারণ নিয়ম থেকে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই ব্যতিক্রমের পেছনে যৌক্তিক কারণও রয়েছে। যেমন সাধারণত দেখা যায় যে একই উপশক্তি স্তর যেমন p এবং d অরবিটালগুলো অর্ধেক পূর্ণ না হয়ে যদি সম্পূর্ণরূপে পূর্ণ হয়, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হয়ে থাকে। অর্ধেক পূর্ণ মানে কি? অর্ধেক পূর্ণ মানে হচ্ছে p সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 6টা ইলেকট্রন ধারণ করতে পারে, আমরা দেখে এসেছিলাম। তার অর্ধেক মানে হচ্ছে কয়টা? তো তার মধ্যে যদি 3টা থাকে, 3টার থেকে বরং 6টা থাকলে সে বেশি স্থিতিশীল অবস্থা থাকে। সেম কথা d এর ক্ষেত্রে, d সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 10টা ধারণ করতে পারে। 10টার মধ্যে সে 5টা থাকলে যতটা স্থিতিশীল হয়, 10টা থাকলে তার থেকে বেশি স্থিতিশীল অবস্থা লাভ করে। সুতরাং কোনো একটা অরবিটাল যদি পূর্ণতা লাভ করার সুযোগ থেকে থাকে, তাহলে সে অবশ্যই পূর্ণতা লাভ করে, বরং পরের জনটাকে হচ্ছে যে অপূর্ণ রেখে দেয়। সেই জিনিসটাই আমরা এখানে দেখব কপারের ক্ষেত্রে। খেয়াল করে দেখি আমরা কপারের নর্মাল যদি আমরা ইলেকট্রন বিন্যাস হিসাব করি, 1s কপার হচ্ছে কত? 29টা। 2s হচ্ছে 2টা প্রবেশ করছে, 1s এর 2টা প্রবেশ করেছে, তারপর 2s এ 2টা প্রবেশ করেছে, তারপর 2p তে 6টা, অর্থাৎ 10টা আমাদের শেষ। তারপরে হচ্ছে 3s এ 2টা প্রবেশ করতেছে, 12টা শেষ। তারপর 3p তে 6টা প্রবেশ করতেছে, 18টা শেষ। আর আমার কাছে কয়টা আছে? 19টার মধ্যে হচ্ছে 18টা প্রবেশ করে ফেলেছে, আমার কাছে আর ইলেকট্রন আছে কিন্তু 11টা। তা আমরা জানি 3p এর পরে আমাদের কোথায় প্রবেশ করতে হয়? 4s এ প্রবেশ করতে হয়। দেখো আমরা 4s এ চলে গেছি, 4s এ আমরা 2টা দিয়ে দিয়েছি। তাহলে 4s এ 2টা দেওয়ার পরে কোথায় চলে আসবো? 3d তে চলে আসবো, আর বাকি যে 9টা আছে সেটা 3d তে চলে আসবো। এই পর্যন্ত এটা কিন্তু সব ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে যেই নিয়মটা পড়ে আসছিলাম, যে প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে। দেখো 1s এর পরে 2s, 2p, তারপর হচ্ছে 3s, তারপর 3p। 3p এর পরে কিন্তু 4s এ প্রবেশ করেছে। 3d আমি আগে সাজিয়ে লেখার জন্য লিখেছি, কিন্তু আগে প্রবেশ করেছে কোথায়? 4s এ। 4s যখন পূর্ণ হলো, তারপর হচ্ছে 3d তে এসে প্রবেশ করেছে। ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা হচ্ছে এই যে 3d অরবিটাল যেটা আছে, সেই 3d অরবিটাল 9টা থাকার ক্ষেত্রে
থেকে যদি 10টা থাকে তাহলে সে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করে। দ্যাটস ওয়াই এই যে 4s আছে সে 4s থেকে একটা ইলেকট্রন নিজের কাছে নিয়ে আসে, অর্থাৎ 3d হচ্ছে কয়টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে, এবং 4s তখন কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে। এই যে নিচে শক্তি স্তর বিন্যাসটাতে হচ্ছে যাই আমরা এরকমটা দেখতে পাচ্ছি, অর্থাৎ 3d তে 10টা এবং হচ্ছে 4s এ কয়টা, 4s এ হচ্ছে একটা রয়েছে। তাহলে যদিও 3d তে হিসাব অনুসারে 9টা প্রবেশ করে, 4s এ একটা প্রবেশ করে, কিন্তু স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য আমার কি 3d হচ্ছে কয়টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, এবং 4s কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এই যে নিয়মটা সেটা হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে আমরা যদি এমনটা দেখে থাকি যে শেষ শক্তি স্তর, শেষ উপশক্তি স্তর বা তার আগের উপশক্তি স্তর একটা ইলেকট্রনের জন্য অর্ধপূর্ণ হতে পারতেছে না অথবা পূর্ণ হতে পারতেছে না, তখন পরের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সে আগেরটাতে নিয়ে আসে, নিয়ে পূর্ণতা লাভ করে, কারণ এক্ষেত্রে সে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করে। এরকম আমরা একটা উদাহরণ দেখতে পারি হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। তো ক্রোমিয়াম যদি 24 হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? ক্রোমিয়ামের কত? 24। তাহলে ক্রোমিয়াম যদি 24 হয় তার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তো দেখো আমরা প্রথমে সিকোয়েন্স অনুসারে সাজিয়ে ফেলি, যে প্রথম হচ্ছে কত, 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর হচ্ছে 3d। আমরা এইভাবে হচ্ছে আমাদের সিকোয়েন্সটা। তারপর এবার খেয়াল করো, প্রথম শক্তি স্তরে আমাদের 2টা ইলেকট্রন প্রবেশ করবে, গেল। তারপর দ্বিতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ 2টা, s এ 2টা প্রবেশ করবে, তাহলে সেখানে আমরা 2টা দিয়ে দিলাম। তারপরে p তে সর্বোচ্চ কয়টা, 6টা দিয়ে দিলাম। তারপর s এ সর্বোচ্চ কয়টা, 2টা দিয়ে দিলাম। p তে সর্বোচ্চ কয়টা, 6টা দিয়ে দিলাম। তাহলে আমাদের কয়টা শেষ হলো একটু খেয়াল করে দেখি তো। এই যে 2টা, 4টা, তারপর হচ্ছে 10টা, 12টা এবং হচ্ছে 18টা। আমাদের কাছে আরো কয়টা ইলেকট্রন আছে? আরো 6টা ইলেকট্রন আছে। তো আমরা জানি 3d তে প্রবেশের আগে 4s এ প্রবেশ করতে হবে, তাহলে 4s কে আমরা পূর্ণ করব। 4s এ 2টা দিলে পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে আরো 4টা ইলেকট্রন রয়েছে, সেই 4টা ইলেকট্রন হচ্ছে যে কোথায় চলে যাচ্ছে, 3d তে চলে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম বা সাধারণ নিয়ম। কিন্তু ব্যতিক্রমটা কোথায়? এই যে আমরা একটু খেয়াল করি 3d এর ক্ষেত্রে, 3d মানে d সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 10টা ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে তার মধ্যে যখন 10টা থাকবে সে সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করবে। অথবা 10-এর অর্ধেক কত, 5, সে যদি 5টা অবস্থায় থাকে তাহলেও সে কিন্তু হচ্ছে মোটামুটি স্থিতিশীল অবস্থা অর্জন করবে। অর্থাৎ 4টা থাকার থেকে অথবা 6টা থাকার থেকে সে যদি 5টা থাকে তখনও সে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করবে। তাহলে এই যে এখানে খেয়াল করো 3d কত, 4, 3d 4 হওয়ার থেকে 3d 5 হলে সে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করবে। দ্যাটস ওয়াই এই ইলেকট্রন বিন্যাসটা কারেকশন হয়ে কেমন হয়ে যাবে? এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কারেকশন হয়ে যাবে এরকম যে আমার 4s টা হয়ে যাবে 1 আর 3d টা হয়ে যাবে 5। তোমরা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছো যে আমার 4s 2টা থাকতো, 3d তে হচ্ছে 4টা থাকতো, কিন্তু 3d 4টা হওয়ার থেকে 5টা হলে সে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করে। তাই 3d তে হচ্ছে যে আমরা 5টা দিয়ে দিয়েছি এবং 4s এ হচ্ছে একটা দিয়েছি। এইটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তাহলে আমরা এই পর্বে টোটাল ইলেকট্রন বিন্যাসের বিষয়টা আলোচনা করেছিলাম। আমি যদি সামারি করে বলি বিষয়টা কেমন ছিল, আমরা প্রথমে দেখেছিলাম যে প্রধান শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন প্রবেশ করে, সেটা আমরা বের করেছিলাম 2n² সূত্র দিয়ে। তারপর দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এই ব্যতিক্রম সৃষ্টি হওয়ার পেছনে দায় ছিল উপশক্তি স্তর। তারপর আমরা উপশক্তি স্তরের বিষয়টা ক্লিয়ার করেছি এবং উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন ধারণ করতে পারে সেটা আমরা দেখেছি। তারপর এবার উপশক্তি স্তর, নিম্ন শক্তি স্তর কোনটা, উচ্চ শক্তি স্তর কোনটা সেটা আমরা দেখেছিলাম কিভাবে বের করতে হয়। তারপর আমরা একটা সারণী তৈরি করেছি বা একটা সিকোয়েন্স তৈরি করেছি। সেই সিকোয়েন্স অনুসারে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে যেটা আমরা দেখিয়েছি। এবং সর্বশেষ যেটা ছিল কিছু কিছু মোলের ক্ষেত্রে এই জিনিসটা ব্যতিক্রম ঘটে, অর্থাৎ স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের নিয়মের থেকে ব্যতিক্রম ঘটে। তো এই ব্যতিক্রম আমরা 2টা মোলের ক্ষেত্রে এখানে দেখেছি, একটা হচ্ছে কে ক্রোমিয়াম এবং অন্য একটা কে কপার। ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে আমরা এই ব্যতিক্রম নিয়মটা দেখেছিলাম এবং সেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে এই পর্বে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপর যদি তোমাদের সামনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী পর্বে।